প্রোফেজ আমরা ইয়া করলাম। প্রোফেজের একটা মূল বৈশিষ্ট্য কি ছিল? প্রোফেজের ক্রোমোজোম গুলো আমরা বললাম যে যত প্রোফেজের স্টেজ গুলো অ্যাডভান্স হবে ক্রোমোজোম গুলো তত থিক হবে এন্ড শর্ট হবে। নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করবে এট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ এবং নিউক্লিয়ার মেমব্রেনটাও ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে সকল ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমে ভাসমান হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা বলছিলাম প্রোফেজের যখন আমরা বিভিন্ন স্টেজ গুলো বর্ণনা করি। তাহলে খেয়াল করে দেখো যে যখন মেটাফেজ শুরু হচ্ছে তখন কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয়াস নাই। তাহলে কি আছে? ক্রোমোজোম গুলো আছে। কোথায় আছে? সাইটোপ্লাজমে। এখন আমরা একটা কথা বলছিলাম পড়ানোর সময় যে এট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ কি হয়, তোমার যে স্পিন্ডেল ফাইবার গুলো কিন্তু তোমার হচ্ছে যেটা তোমার সিনথেসিস G2 ফেজে যে সিনথেসিস শুরু হয় স্পিন্ডেল ফাইবার টিউবুলিন প্রোটিন, সেইটা মোটামুটি রেডি হয়ে যায় এবং ফলাফল কি, এই যে লেট প্রোফেজের শুরুতে মাইক্রোটিবিউল গুলো থেকে তোমার স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। স্পিন্ডেল ফাইবার গুলো অ্যাটাচ হয় প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে। হ্যাঁ, যদি আমরা একটা ক্রোমোজোম যদি এরকম আঁকি, হ্যাঁ, যদি এই যে ডবল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম গুলো তখনও ডবল স্ট্র্যান্ডেড, ঠিক না? সিঙ্গেল স্ট্র্যান্ডেড হবে হচ্ছে তোমার পরে ক্রোমোজোম গুলো ডবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ একটা জিনিসের রেপ্লিকেশন হচ্ছে, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড রেপ্লিকেশন আরেকটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। সেন্ট্রোমিয়ার তোমার স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হবে হচ্ছে এই দুই পাশে। তাহলে যখনই ক্রোমোজোম গুলো সাইটোপ্লাজমে তোমার ভাসমান হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নোবডি ইজ দেয়ার টু গার্ড দেম। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন তাদেরকে একটা ইয়ার মধ্যে রাখছিল, একটা বাউন্ডারির মধ্যে রাখছিল, এখন আর বাউন্ডারিটা নেই। সুতরাং এই জায়গায় যেটা হবে, তারা কিন্তু আর সেই নিউক্লিয়ার মেমব্রেন না থাকার মধ্যে একটা যে আবদ্ধ একটা জায়গার মধ্যে একটা ফর্মেশন ছিল সেটা থাকবে না, বের হয়ে আসবে। বের হয়ে গেল তারা এমন না যে নিয়ন্ত্রণহীন ভাবে ঘুরে বেড়াবে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে থাকবে কি স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবার প্রতিটা ক্রোমোজোমের তোমার নিউক্লিয়ার মেমব্রেনের সাথে প্রতিটা ক্রোমোজোমের এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়ে যাবে এবং সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হওয়ার কারণে দেখা যাবে যে তোমার সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ পোলে, যেহেতু সেন্ট্রোমিয়ার স্পিন্ডেল ফাইবার গুলো তোমার পোল থেকে আসবে, সুতরাং এই পোল থেকে পোলে যে স্পিন্ডেল ফাইবার গুলোই তারা নিয়ন্ত্রণ করতে থাকবে যে একটা ক্রোমোজোম তোমার কোন দিকে যাবে, এটা মাঝখানে যাবে না সাইডে যাবে না কোন দিকে যাবে সেটা সে নিয়ন্ত্রণ করবে। আমরা যদি এটা দেখি প্রোফেজের শুরুতে যেটা হয় সেটা আমরা একটু দেখি। যেটা হয় আমাদের যদি খেয়াল থাকে, আমরা প্রোফেজটা আমাদের খেয়াল আছে, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিয়াস ক্রোমোজোম গুলো বের হয়ে আসছে। মেটাফেজে আমরা দেখাই কি হয়। মেটাফেজে প্রথমে আমরা ছোট্ট করে আমরা আমাদের কয়টা ক্রোমোজোম নিয়ে শুরু করছিলাম তোমাদের খেয়াল আছে? 6, twice n equal 6, twice n is equal to 6। তাহলে আমরা কয়টা ক্রোমোজোম আঁকবো? 6টা, ঠিক না? 6টা। সেটা তো হয়েছে মোটামুটি না? আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো, তাহলে আমরা দেখলাম মেটাফেজে কি হবে আমরা বললাম যে স্পিন্ডেল ফাইবার গুলো যেহেতু অ্যাটাচ আছে তোমার ক্রোমোজোমের সাথে, এবং স্পিন্ডেল ফাইবার একটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারের দুই পাশ থেকে তোমার সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডেল ফাইবার দিয়ে অ্যাটাচ, মানে দুই পোল থেকে স্পিন্ডেল ফাইবার এসে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশ থেকে তোমার অ্যাটাচ হয়েছে। সুতরাং দুই পোল থেকে যখন সমান ফোর্সে পুল করতে থাকবে, এইটা চলে আসবে মাঝখানে চলে আসবে। তাহলে এটা যদি আমি একটা হিসেবে ধরি, এটাকে যদি আমি একটা সেল হিসেবে ধরি, একটা সেলের মাঝখানে তোমার ইকুয়েটরিয়াল লাইন যেটাকে আমরা বলতেছি, একটা কাল্পনিক লাইন ইকুয়েটরিয়াল লাইন, সেটার মাঝখানে সবাই ইকুয়েটরিয়াল লাইনের সবাই সেন্ট্রোমিয়ার গুলো চলে আসবে। এই যে তোমার সেন্ট্রোমিয়ার, এগুলোর সাথে তোমার হচ্ছে স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ। আমরা আর প্রথমে দেখাই দেই স্পিন্ডেল ফাইবার যে অ্যাটাচ গুলো, এগুলো আমরা দেখাই দেই। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রতিটাতে তোমার স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ থাকলো। তোমরা ছবি আঁকার সময় কিন্তু তোমরা স্পিন্ডেল ফাইবার আগে এঁকো না। আমি তোমার একবার দেখাই দিচ্ছি, তারপর আবার এই জিনিসটা বলবো, দেখাচ্ছি যা হচ্ছে স্পিন্ডেল ফাইবার আগে অ্যাটাচমেন্টটা দেখাচ্ছি। এরকম করে তোমার প্রতিটার ক্ষেত্রে তোমার স্পিন্ডেল ফাইবার গুলোর সাথে কি থাকবে? অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে তোমার প্রতিটা সেন্ট্রোমিয়ারের। তাহলে হচ্ছে দুই পোল থেকে তোমার আসলো এবং তারা হচ্ছে এইভাবে এটা থাকলো। এই যে এই কন্ডিশন ধরো থাকলো, আর এখানে থাকলো কি, এই জায়গায় থাকলো হচ্ছে তোমার ক্রোমোজোম গুলো। ঠিক আছে, এইখানে তোমার ক্রোমোজোম গুলো থাকে।
এখন আমরা এটাকে একটু ইরেজ করে যেরকম করে আঁকা দরকার সেভাবে একটু আঁকি। তাহলে আমরা দেখি আমরা কিভাবে আঁকবো সেটা আমরা প্রথমে দেখি। একটা ক্রোমোজোম গুলো মেটা পেজে আমরা একটা দেই, এটা তোমরা হাতে সুন্দর করে আঁকবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এরা কিন্তু সিস্টার ক্রোমাটিড গুলো দেখতে কিন্তু একই রকম হবে, মানে লেন্থ কিন্তু একই রকম হবে, একটা এরকম যেন না হয়, একটা বড় একটা ছোট এরকম যেন না হয়। হ্যাঁ, অলওয়েজ যেন সিস্টার ক্রোমাটিড গুলো যেন অলওয়েজ তোমার প্রায় একই লেন্থের যেন হয়, কারণটা কি, কারণ একটা রেপ্লিকা আর কি এখানে। ঠিক আছে, তারপর আরেকটা আঁকি। দিয়ে আঁকতেছি তোমার মাউস দিয়ে, একটু যত সুন্দর হওয়ার কথা তত সুন্দর হচ্ছে না। তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা ছবি আঁকার সময় কোন জিনিসগুলো আমরা কনসিডার করব, কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো দুই দিকে কিন্তু থাকতে পারে, হ্যাঁ, দুই দিকেই থাকতে পারে। এটা তোমাদের 2n = 6 ধরছি, তোমার 2n = 8 আসতে পারে, 4 আসতে পারে, নানান ভাবে তোমার আসতে পারে। এটা আমরা একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 6 কমনলি, মানে তোমার দুই দিকেই দুইটা হলে, চারটা হলে খুব কম হয়ে যায়, আমরা 6টা দিয়ে দেখাচ্ছি আর কি। 6টাই বলছিলাম না তোমাদের 2n = 6। ওকে, কয়টা হলো? 5টা। আরেকটা আঁকি আমরা। এগুলো হচ্ছে তোমার প্রতিটা আমরা একটু একটা করে পয়েন্ট ধরে নেই, এখান থেকে প্রতিটাতে ইয়াতে অ্যাটাচ থাকবে আর কি তোমার। ঠিক আছে, আমরা প্রতিটাতে অ্যাটাচ করে দেই। খেয়াল করে দেখো, আমি এখনো সেল মেমব্রেন দিইনি। ছবি আঁকার সময় এটা খেয়াল রাখবা, সেল মেমব্রেন আগে দিবা না। হ্যাঁ, মানে সেল ওয়াল যেটা চারপাশ দিয়ে ঘিরে রাখবে, এটা আগে দিবা না। কারণটা কি, এটা আগে দিলে তোমার ভেতরের ছবিগুলো ক্লামজি হয়ে যায়, কোন বড় ছোট এগুলো ঠিক থাকে না আর কি। তো দেখা গেল একদিকে বেশি আরেকদিকে কম হয়ে গেছে। সুতরাং অলওয়েজ এই ছবিগুলো আঁকার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ফার্স্ট কমপ্লিট দ্য ড্রয়িং অফ ক্রোমোজোম এন্ড তোমার ক্রোমোজোম এবং তাদের যে এই যে তোমার স্পিন্ডল ফাইবার, এগুলো আঁকা শেষ করো। শেষ করে তার পাশে যেটা মানানসই সেইভাবে একটা আমরা কি দিয়ে দিব, তোমার এই সুন্দর করে আমরা তার চারপাশে যে বাউন্ডারিটা দেওয়া, সেই বাউন্ডারিটা আমরা সুন্দর করে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এই বাউন্ডারি দিলাম। আচ্ছা, আমরা একটু বাউন্ডারিটা একটু চেঞ্জ করব, আমরা এটাকে যত সম্ভব পোলের কাছাকাছি রাখবো। এই হচ্ছে তোমার মেটাফেজ। খেয়াল করো, এখানে আমাদের একটা বক্স আঁকা আছে, এখানে আঁকার সুবিধার্থে, বাট অলওয়েজ মনে রাখবা এই এন্ড গুলো অবশ্যই যেন তোমার ব্লান্ট এন্ড যেন থাকে। ঠিক আছে, এই জায়গাগুলো যেন অবশ্যই এরকম রাউন্ড থাকে, যেন এই জায়গাগুলো এরকম শার্প ইয়ার যেন না থাকে, এটা রাখবা। অলওয়েজ ছবিটা যেন সুন্দর হয়, এরকম যেন চার কোণা যেন না হয়, ছবিটা তত ভালো হবে না। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা অবশ্যই সাইডে দিয়ে দিব আর কি তোমার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার আমরা এইভাবে তোমার ছবিগুলো আঁকবো তোমার ইয়াতে। এটা তাহলে আমাদের কি, কোন স্টেজ? এটা মেটাফেজ, ঠিক না? ওকে, এটা মেটাফেজ। মেটাফেজে তাহলে আমরা বললাম ক্রোমোজোম গুলো সব চলে আসছে একই লাইনে, সেন্ট্রোমিয়ারে। ঠিক আছে, এবং যদি আমরা লাইন দেখি, দিস ইজ এ লাইন, আমাদের যদি মেইনটেইন করি, দিস ইজ দ্য লাইন, যে একটা লাইনে সবগুলো চলে আসছে প্রায়। একটু দেখো এটা কম বেশি হয়েছে, এটা লাইনটা একটু উপরের দিকে প্রায় হবে। তো প্রায় সবাই লাইনের চেষ্টা করবো, সবাই যেন লাইনে থাকে, প্রায় এটা লাইনেই আছে। তো তোমরা চেষ্টা করো যেন একটা হালকা করে দাগটা কেটে, হালকা করে দাগ দিয়ে নিয়ে সেন্টিমিটার গুলো বসায়, তারপর একবার লাইন থাকো, পরে দাগটা মুছে দিবা, সবাই যেন লাইনে থাকে। তারপরে এইভাবে তোমার সুন্দর করে ক্রোমোজোম গুলো দিবা। একটা জিনিস অ্যারেঞ্জমেন্ট থাকে এখানে,
সেটা যে অলওয়েজ তোমার ইয়াগুলো থাকে যে বড় ক্রোমোজোম গুলো একটু বাইরের দিকে থাকে, সাইডে ছোট ক্রোমোজোম গুলো ভেতরের দিকে থাকে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট নরমালি থাকে। মেটাফেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার চারটা আর্মি কি স্যার সেম হবে, সেম সাইজ? কোনটা আবার বলো। একটা ক্রোমোজোমের চারটা ক্রোমাটিড না, কি এটা সেম? এটা এটা সেম হবে না। মানে যেমন সাপোজ ধরো এটা যদি নন সিস্টার ক্রোমাটিড গুলো মিলবে না, সিস্টার ক্রোমাটিড গুলো মিলবে, বুঝতে পারছো? সাপোজ ধর সিস্টার ক্রোমাটিড কোনটা, এটা সিস্টার ক্রোমাটিড, এই দুইটা, ঠিক না? এইটা হচ্ছে কম বেশি হচ্ছে, এটা হবে না। এই দুইটা অলওয়েজ মিলবে, ঠিক আছে? এই দুইটার লেন্থ প্রায় একই রকম হবে, দেখ অলওয়েজ এগুলো একই রকম আসবে। আর এই পাশের যে আর্মসটা, এই আর্মটা হচ্ছে এটা কি, এই আর্মটা এটা লং আর্ম শর্ট আর্ম, ঠিক না? লং আর্মের রেপ্লিকেশন এটা, রেপ্লিকা এটা, তাহলে সুতরাং তো একই। আর এটা হচ্ছে শর্ট আর্ম, শর্ট আর্মেরও তোমার রেপ্লিকা একই রকম হবে আর কি। সুতরাং ক্রোমোজোমের যে চারটা ইয়াগুলো আছে, চারটা কখনোই একরকম হবে না, এই দুইটা একই রকম হবে, এই দুইটা একই রকম হবে, ঠিক আছে? ওকে, আর কোন কোশ্চেন? তাহলে আমরা এটা ডিলিট করি, ইরেজ করে আমরা অ্যানাফেজটাতে চলে যাই। মেটাফেজটা আমাদের মাথায় থাকলো কিভাবে মেটাফেজটা আঁকলাম আমরা মেটাফেজের শেষে কি হয় খেয়াল আছে তোমাদের? না, মেটাফেজের শেষে হয় যেটা, সেটা হচ্ছে এই যে যখন এই ক্রোমোজোম গুলো এইভাবে অ্যাটাচ ছিল এই সেন্ট্রোমিয়ারের থ্রুতে, যে তোমার ইয়াগুলো অ্যাটাচ ছিল স্পিন্ডল ফাইবারের সাথে, দুই পাশ থেকে টানতেছে যখন, তখন এই জায়গায় এখান থেকে স্পিন্ডল ফাইবারটা পুল করতেছে, এখানে করতেছে, এই জায়গায় তোমার কি হবে, এটা ভেঙে যাবে, লংগিটিউডিনালি ভেঙে যাবে সেন্ট্রোমিয়ারটা। যেহেতু ভেঙে যাবে তখন কি হবে, এই পোরশনটুকু আলাদা হয়ে যাবে আর এই পোরশনটুকু আলাদা হয়ে যাবে। তখন তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম, ঠিক আছে? দুইটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম হবে, দুইটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম তৈরি হলো এরকম একটা, এই পাশ থেকে একটা। এখন কিন্তু দেখো স্পিন্ডল ফাইবার কি হচ্ছে, একটা আগে ছিল হচ্ছে একটা সেন্ট্রোমিয়ারের দুই পাশে অ্যাটাচ ছিল, এখন তারা যদি ভেঙে আলাদা হয়ে গেছে, তাহলে একটা স্পিন্ডল ফাইবারের একদিকে অ্যাটাচ থাকবে আর একটা স্পিন্ডল ফাইবার আরেক দিকে অ্যাটাচ থাকবে। এখন কিন্তু দুই দিকে অ্যাটাচ থাকবে না, কারণ এটাই ভেঙে দুইটা হয়ে গেছে। তাহলে এই কন্ডিশনটা আসবে হচ্ছে অ্যানাফেজে। তাহলে এই যে অ্যানাফেজে আসলো এরকম, এই অ্যানাফেজে এই জায়গায় আসার ক্ষেত্রে তোমার এখানে আসলো, ক্রোমোজোম গুলো ভাঙলো, ভেঙে থাকবে কোথায়, তোমার থাকবে এই প্লেটের কাছাকাছি থাকবে, তারপর আস্তে আস্তে ডিসটেন্স তৈরি হবে, হতে হতে একটা সময় কি তারা পোলে চলে যাবে। এই যে তাদের মাঝখান থেকে আস্তে আস্তে পোলে চলে গেল ক্রোমোজোম পোলটা, এটাই হচ্ছে ডিসটেন্সের উপর ভিত্তি করে আমরা আর্লি অ্যানাফেজ, মিড অ্যানাফেজ, লেট অ্যানাফেজ হিসেবে আমরা এগুলোকে আমরা আইডেন্টিফাই করি। আমরা একটু এগুলো আঁকি, একে দেখাই কি হয় আর্লি অ্যানাফেজে। এজ ইউজুয়াল যেটা বললাম যে আমরা একে নিব প্রথমে ক্রোমোজোমগুলো, তারপর হচ্ছে আমরা ইয়ে করব, সেলগুলো দিব, সেল ওয়াল দিব। আমাদের এগুলো বোর্ডে আঁকতে পারলে, নরমাল বোর্ডে মার্কার দিয়ে যখন আঁকি তখন অনেকটা সুন্দরভাবে ভালো করে আঁকা যায়। মাউস দিয়ে হচ্ছে তোমার জাস্ট দেখানো, আঁকাটা আমার আঁকা এত খারাপ না আর কি, ঠিক আছে? তোমার ধরো না যে স্যারের আঁকা খুব খারাপ। কটা হলো এখানে? 5টা, 6টা আঁকি আমরা। তাহলে 6টা ডবল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম থেকে ভেঙে কয়টা হবে তোমার? 6টা ডবল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম ছিল, তাহলে হবে কি 12টা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম, ঠিক না? তাই হবে না? 6টা ডবল স্ট্যান্ডার্ড ক্রোমোজোম ছিল আর 12টা ডবল স্ট্যান্ডার্ড, 12টা সিঙ্গেল, 6টা ডবল স্ট্যান্ডার্ড ছিল, সেখান থেকে 12টা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, জাস্ট দুই ভাগ হয়ে গেল আর কি তোমার। সময় যাক, আমরা তো আঁকা শেষ করি। খারাপ দেখতে হলো, মানে একটা মাছির মতো দেখতে হচ্ছে না দেখতে? ওকে, সাপোজ ধরো আমরা এঁকে ফেললাম, এটা হচ্ছে আর্লি অ্যানাফেজ। কেন? কারণ দে আর ভেরি ক্লোজ, এখনো তারা খুব কাছে আছে। হ্যাঁ, তারা এখনো অনেক কাছে আছে। স্পিন্ডল ফাইবার, দে আর অ্যাটাচড উইথ স্পিন্ডল ফাইবার, এইভাবে দুই পাশে স্পিন্ডল ফাইবার দিয়ে তারা অ্যাটাচ থাকলো।
আমরা একটা বক্সে একটা সেল মেমব্রেন এঁকে দেই। ঠিক আছে, এটাই সুন্দর করে আঁকা যাবে। তাই এটা হলো কি, এটা হচ্ছে আর্লি অ্যানাফেজ। ঠিক আছে, এটা হচ্ছে আর্লি অ্যানাফেজ। আমরা আর্লি অ্যানাফেজ তাহলে দেখলাম আর্লি অ্যানাফেজের ক্রোমোজোম গুলো ডিসটেন্স তোমার হচ্ছে এই ধরনের হবে আর কি। তোমার ক্রোমোজোম গুলো থাকবে হচ্ছে কি তোমার ভাঙবে এবং তাদের পজিশন দেখো। পজিশনটা হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ারটা এখন পোলের দিকে যাবে। আগে সেন্ট্রোমিয়ার ছিল ইকুয়েটরিয়াল লাইনে মেটাফেজে, এখন সেন্ট্রোমিয়ার গুলোর ডাইরেকশন হচ্ছে পোলের দিকে। আর যে তোমার ক্রোমাটিড গুলো, ক্রোমাটিডের ডাইরেকশন কিন্তু ইয়ার দিকে, ইকুয়েটরিয়াল লাইনের দিকে, মিডল মাঝখানে। এইটা কিন্তু অলওয়েজ খেয়াল করবে, তোমরা অনেকে ভুল করো। অনেকে ভুল করে ছবি এরকম আঁকে, এই যে তোমার সেন্ট্রোমিয়ার দিয়ে তোমার এরকম করে মানে তোমার দিয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ সেখানে দেখা যায় যে তোমার ক্রোমাটিড গুলো পোলের দিকে ফেস করা আর সেন্ট্রোমিয়ার হচ্ছে এর দিকে ফেস করা, ইকুয়েটরিয়াল লাইন দিকে। আসলে তা না, উল্টা ঘটে। এখানে ক্রোমাটিড গুলো তোমার ইকুয়েটরিয়াল লাইনের দিকে ফেস করা থাকে আর পোল গুলো থাকে হচ্ছে তোমার সরি সেন্ট্রোমিয়ার গুলো থাকে হচ্ছে পোলের দিকে ফেস করা থাকে। এই যে সেন্ট্রোমিয়ার পোলের দিকে ফেস করা থাকে, এই হচ্ছে ডাইরেকশনটা। এটা অলওয়েজ খেয়াল রাখবো, এটা হচ্ছে আর্লি। আর আমরা এটা দেখি এখন মিড প্রোফেজে কি হবে। মিড প্রোফেজে এই জিনিসগুলো চলে আসবে হচ্ছে এখানে। ঠিক আছে, মিড প্রোফেজে এখানে চলে আসবে। সাপোজ আমরা এখানে এঁকে দিলাম। আর আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো কিন্তু এখন লং এন্ড থিন হয়ে যায়। মিড প্রোফেজটা একটু পাতলা করে আমরা এঁকে দিই। মেটাফেজ থেকে একে তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তারপর তারা আবার ডিসপ্যারালাইজেশন হয়, অর্থাৎ তারা এখানে তোমার কি হয়, আবার তোমার হচ্ছে স্পাইরাল যে কয়েলিংটা ছাড়া শুরু করে, সুতরাং তারা আবার লং এন্ড থিন হতে থাকে। ঠিক আছে, সুতরাং এগুলো আমরা এটা যতটুকু থিকনেস দিচ্ছি আর্লি অ্যানাফেজে, এখানে থিকনেস একটু আমরা কমাই দিব। ঠিক আছে, তাহলে মিড প্রোফেজ হচ্ছে আমরা মিড অ্যানাফেজ হচ্ছে আমরা দেব যে তারা যদি আমরা দেখি যে তারা আরেকটু ডিস্টেন্সে চলে আসছে, তারা পোল থেকে তারা পোলের কাছাকাছি চলে গেছে এবং তার ইকুয়েটরিয়াল লাইন থেকে তো আচ্ছা তোমার পরীক্ষার সময় আবার একটাতেই এইভাবে একটা ছবিতে আবার মিড প্রোফেজ অ্যানাফেজ সব মিড অ্যানাফেজ লেট অ্যানাফেজ মিড অ্যানাফেজ এঁকে দিও না, আমি তোমাদের জাস্ট হচ্ছে দেখাচ্ছি আর কি। তাহলে এইভাবে আমরা দেখব যে কি হবে, তোমার হচ্ছে থিকনেস তোমার কমে যাবে, এখানে যা থাকবে তার চেয়ে এখানে থিকনেস কমে যাবে। ঠিক আছে, তাহলে দুইটা চেঞ্জ হচ্ছে আর্লি অ্যানাফেজ থেকে মিড অ্যানাফেজের। ক্রোমোজোম গুলো এখান থেকে ট্রাভেল করে উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে এখানে চলে গেল। মানে আরো কি জন্য হচ্ছে, পোল থেকে তাদেরকে পুল করতেছে, টানতেছে পোল থেকে। তা এই যে পোল যেটা এখান থেকে টানতেছে, তারা এখান থেকে এখানে চলে যাবে। সুতরাং কি হবে, স্পেসটা এখান থেকে তারা যেহেতু একটা বিন্দু থেকে টানতেছে, সুতরাং এই এরিয়াটা তোমার কমে যাবে, তারা ন্যারো হতে হতে উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে ন্যারো হতে হতে উপরের দিকে উঠলো। আর আরেকটা হচ্ছে এখানে তোমার ক্রোমোজোম গুলো আমরা আগের তুলনায় লং এন্ড থিন দেখাবো। কারণটা কি, প্রোফেজে যে কাজটা হয়েছে, অ্যানাফেজে তার উল্টা কাজ শুরু হবে, আবার ডিসপ্যারালাইজেশন। আগে প্রোফেজে হয়েছে স্প্যারালাইজেশন, স্পাইরাল বা কয়েল তৈরি হয়েছে, আর অ্যানাফেজে গেছে ডিসপ্যারালাইজেশন শুরু হবে, মানে তোমার স্পাইরাল গুলো আস্তে আস্তে তোমার চলে যাবে আর কি। ঠিক আছে, অর্থাৎ এখানে কয়েলিং গুলো চলে যাবে। তো তোমার এই কন্ডিশন এখানেও একই রকম হবে আর কি। এখানে তোমার আমরা ক্রোমোজোম গুলো দেখি, আমরা দেখবো যে এখানে তোমার চলে আসছে তোমার ক্রোমোজোম গুলো লং এন্ড থিন আগের তুলনায়। ঠিক আছে, এরকম করে চলে আসলো 6টা। তাহলে মিড অ্যানাফেজ লেট অ্যানাফেজের পার্থক্য দেখলাম আমরা। মিড অ্যানাফেজ এবং আর্লি অ্যানাফেজের মধ্যে এক হচ্ছে এটা ক্রোমোজোম গ্রুপ বলি আমরা, গ্রুপ অফ ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম গ্রুপ, সিস্টার ক্রোমাটিড গ্রুপ। সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিসটেন্স বাড়তেছে। অ্যানাফেজে আর্লি অ্যানাফেজে ডিসটেন্স খুব কম ছিল, দে আর ক্লোজ। মিড অ্যানাফেজে ডিসটেন্স বেড়ে গেল, তারা দূরে চলে গেল। ঠিক আছে, তাহলে লেট অ্যানাফেজে কি হবে, লেট অ্যানাফেজে গিয়ে সকল ক্রোমোজোম গুলো চলে আসবে হচ্ছে এইখানে। এটা ছবি আমরা একটু আঁকি, এটা মিড অ্যানাফেজ না একটু দিলাম, লেট অ্যানাফেজটা এঁকে দেখা গেছে। লেট অ্যানাফেজ হবে হচ্ছে এরকম। ঠিক আছে, যে ক্রোমোজোম গুলো এখানে তোমার চলে আসছে। এরকম থ্রেড গুলো দেখা যাচ্ছে শুধু। তাহলে এই হচ্ছে লেট অ্যানাফেজ।
আর ক্রোমোজোম গুলো তোমার এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম গুলো এরকম করে তোমার একেবারে কোনায় চলে আসছে দুই পাশে। আমরা এখন এখানে কি দিব, চারপাশে একটা সেলটা দিয়ে দিব। এটা খেয়াল রাখবো, এইটার জন্য অবশ্যই এই জায়গাটা পোলের কাছাকাছি হয়, এটা যেন ডিসটেন্স যেন এরকম না হয়, এরকম যেন না হয়, এরকম এটা যেন থাকে, ঠিক আছে, মাঝামাঝি দেই। তাহলে এটা হচ্ছে লেট অ্যানাফেজ। লেট অ্যানাফেজে তাহলে আমরা কিভাবে বুঝলাম? লেট অ্যানাফেজ হলো হচ্ছে তোমার সব ক্রোমোজোম গুলো সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রোমোজোম আগে যে লং এন্ড থিন হয়ে গেছে এবং তারা পোলে চলে গেছে আর কি, বাট স্টিল chromatids are visible. Still chromatids are visible. সমস্যা হলো কোথায়? ওকে, আচ্ছা, আবার চলে আসছে। তাহলে এখানে দেখলাম আমরা যে অ্যানাফেজের ক্ষেত্রে তোমার মূল পার্থক্যটাই হচ্ছে ক্রোমোজোমের গ্রুপের মধ্যে ডিসটেন্স। আর্লি অ্যানাফেজের কাছাকাছি থাকবে, মিড অ্যানাফেজে একটু দূরত্ব বাড়বে, লেট অ্যানাফেজে তারা একেবারে পোলে চলে যাবে। আমরা এটা আগেও বলছি, এই জায়গাটা সাবধানে রাখবো, আমরা এটা একটু রাউন্ড করে দিই। ওকে, মিড অ্যানাফেজ, আর্লি অ্যানাফেজ, মিড অ্যানাফেজ, লেট অ্যানাফেজ, এই তিনটার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে? স্যার সবকিছুই কি আমরা ফ্রি হ্যান্ডে আঁকাবো? সবগুলো, আচ্ছা, ছবি এইখানে তোমার যেমন ধরো কোনটা তুমি ফ্রি হ্যান্ডে আঁকবা, কোনটা আঁকবা না, চাইলেই তো এটা তো তুমি তোমার ফ্রি হ্যান্ডে ছাড়া তো আঁকার সুযোগ নেই এই জিনিসগুলো, ঠিক না? স্যার স্পিন্ডল ফাইবার, স্পিন্ডেল ফাইবার তোমাকে তুমি স্কেল দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এটা হচ্ছে আমরা কি ধরনের ছবি বলতেছি, এগুলো হচ্ছে তোমার এক্সপ্লেনেটরি, অবজার্ভ না। বাট তুমি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে অবজার্ভ ফিগার আঁকবা, ইউ কান্ট ইউজ স্কেল অর কম্পাস অর এনিথিং, নো ইনস্ট্রুমেন্ট, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। তুমি যখন অবজার্ভ ফিগার আঁকবে, মানে ল্যাবে তুমি যখন দেখবা সেই ছবি আঁকবে, সেটা অবশ্যই হবে হচ্ছে অবজার্ভ ফিগার, সেটা ফ্রি হ্যান্ডে। বাট তুমি যখন থিওরি ক্লাসগুলোতে, থিওরি পরীক্ষায় যদি আমি তোমাদের দিকে আমরা দেই যে এই স্টেজগুলো আঁকো, তখন অবশ্যই তুমি এই যে সেল মেমব্রেন যেটা দিছো সেটা স্কেল দিয়ে দাও, ঠিক আছে? স্কেল দিয়ে এই এন্ড গুলো ব্লান্ট করে দাও, স্কেল দিয়ে এই এন্ড গুলো ব্লান্ট করে দাও, ঠিক আছে, রাউন্ড করে দাও এই এন্ড গুলো। তারপর হচ্ছে এই যে তোমার স্পিন্ডেল ফাইবার যেগুলো, সেগুলোকে স্কেল দিয়ে দিয়ে দাও, ঠিক আছে? সুতরাং যখন এক্সপ্লেনেটরি ফিগার আঁকবো আমরা থিওরিতে, তখন কিন্তু উই ক্যান ইউজ এনি ডিভাইস। আমরা আঁকার জন্য একটা স্কেল, একটা কম্পাস, ঠিক আছে, নানান ভাবে আমরা ইউজ করতে পারি ছবিটা সুন্দর করার জন্য, এখানে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লেট অ্যানাফেজের স্যার ক্রোমাটিড গুলো দেখা যাবে না? ক্রোমাটিড দেখা যাবে, এই যে ক্রোমাটিড দেখা যাচ্ছে, দেখা যাবে। হ্যাঁ ক্রোমোজোম দেখা যাচ্ছে, এই যে ক্রোমাটিড দেখা যাচ্ছে, চিকন চিকন হয়ে গেছে আগের চেয়ে। স্যার লেট অ্যানাফেজে আর স্পিন্ডল ফাইবারটা থাকবে না তো, তাই না? রাইট, স্পিন্ডল ফাইবার হয়েছে কি, স্পিন্ডল থাকবে, কি হবে, স্পিন্ডল ফাইবার তো টানতে 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 চলে যাচ্ছে, এই যে এখান থেকে সে পুল করতে 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 কি হচ্ছে, এক সময় চলে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে না? তাহলে স্পিন্ডল ফাইবার শর্ট হচ্ছে না, দিন দিন শর্ট হচ্ছে। তো যখন এখানে চলে গেল, স্পিন্ডল ফাইবার আছে ঠিকই, কিন্তু খুব একবার শর্ট হয়ে গেছে, কারণ তাকে সে টেনে একেবারে নিয়ে গেছে এখানে। এগুলো কিন্তু স্পিন্ডল ফাইবার না, কিন্তু এগুলো কি, এগুলো হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে? এগুলো যেহেতু আমরা কোনায় দেখাইলাম যে তারা হচ্ছে এখন ইয়াব লেভেলে আছে আর কি, এরকম আমরা দেখাইলাম আর কি, ঠিক আছে, যে সিঙ্গেল কন্ডিশন, সিঙ্গেল স্ট্যান্ডার্ড লং এন্ড থিন হয়ে গেছে, তাই আমরা দেখাইলাম যে তারা এই পর্যায়ে। এগুলো কিন্তু স্পিন্ডল ফাইবার না, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন? স্যার এখানে কি স্যার 2n = 6 নাকি 12? 2n = এইখানে তোমরা এখনো আমরা ইয়া বলবো না, 12 বলবো না, আমরা 6ই বলবো। কারণটা কি, কারণ এই জায়গায় তো থেমে যাবে না, এরপরে তো তোমার এটা দুই ভাগ হবে আর কি। এটা কিন্তু দুইটা ক্রোমোজোম গ্রুপ, ডিএনএ কন্টেন্ট কিন্তু একই আছে, কিন্তু খেয়াল করছো যখন প্রোফেজ শুরু হয়েছিল, প্রোফেজের ডিএনএ কন্টেন্ট যত ছিল এখনো ডিএনএ কন্টেন্ট একই আছে, এই ডিএনএ কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়নি। প্রোফেজ ডিএনএ কন্টেন্ট সিনথেসিসে যে ডবল হয়ে গেছে, এই ডবল অবস্থাতেই কিন্তু আছে এখন। কি হচ্ছে, তখন ডবল স্ট্যান্ডার্ড ছিল, এখন অ্যানাফেজে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এক গ্রুপ উপরের দিকে আরেক গ্রুপ নিচের দিকে। বাট এটাকে 2n = 12 বলার কোনো সুযোগ নাই এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানাফেজ শেষ হলে আমরা টেলোফেজে চলে যাই। তাহলে টেলোফেজের ক্ষেত্রে আমাদের এটা খুব সহজ, আমরা টেলোফেজের ক্ষেত্রে একটা সুযোগ নিতেই পারি, সেটা হচ্ছে আমরা একেবারে এটাই এঁকে ফেলতে পারি। কারণটা কি, টেলোফেজে তোমার এইটা আগে আঁকার সুবিধা, কোন জায়গায় পজিশন হবে ক্রোমোজোমের সেটা হচ্ছে তোমার দিয়ে দেওয়া সহজ আর কি।
টেলোফেজের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা খুব এরকম করে আমরা দেখাই দিব, অথবা তোমার আমরা এরকম প্যাচেও দেখাই দিতে পারি। ঠিক আছে, এইটা দিলাম, দিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখো, আমাদের এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এইগুলো চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু করবে। এর চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু করবে। আমরা এখানে যেটা করব, এখানে আমরা দেখি ব্রোকেন লাইন আছে কিনা। ব্রোকেন লাইন দরকার হবে আমাদের। ব্রোকেন লাইন কি আছে? ব্রোকেন লাইন নাই। তো এখানে যেটা করব আমরা, সেটা হচ্ছে চারপাশে আমরা ব্রোকেন লাইনে আমরা দেখাই দেব যে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা এটা কম্পাস দিয়ে করতে পারি, একটা ছোট পয়সা দিয়ে করতে পারি। জাস্ট কি করব, এটা আমরা রাউন্ড একেবারে কন্টিনিউয়াস লাইন না দিয়ে আমরা ব্রোকেন লাইন দেখাই দেব, এটা বোঝানোর জন্য যে এখানে নিউক্লিয়ার মেমব্রেন এখন তৈরি হচ্ছে, আবার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে, যে নিউক্লিয়ার মেমব্রেনটা প্রোফেজে লেট প্রোফেজে গিয়ে ডিজেনারেট করছিল। তো সেই নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হচ্ছে। কি হলো, ক্রোমোজোম গুলো একেবারে কোলে চলে গেছে। এই ক্রোমোজোমের কন্ডিশন কি এখন? সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এই ক্রোমোজোমের কন্ডিশনটা কি? যখন তোমার সেল ডিভিশন শুরু হয়েছিল ইন্টারফেজের আগে, হ্যাঁ, এই যে তোমার G1 S ফেজ G2, এই G1 এর সময় তোমার যে কন্ডিশন ছিল ক্রোমোজোমের কন্ডিশন এখন সেরকম সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এবং এরা খুব তোমার আনকয়েলড, স্প্যারালাইজড। ঠিক আছে, এরাও যে তোমার একেবারে লং এন্ড থিন, খুব তোমার সিঙ্গেল স্ট্র্যান্ডেড কন্ডিশনে চলে গেছে এখানে। এই সুতরাং আমরা দেখাচ্ছি যে থ্রেডের মধ্যে দেখাচ্ছি আমরা এখানে আছে। ঠিক আছে, আর চারপাশে কি হলো, আবার সেই প্রোফেজের শেষে যেটা হয়েছিল সেটা উল্টা ঘটনা ঘটতেছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে। এট দ্য এন্ড অফ দ্য, আমরা এটা হচ্ছে টেলোফেজ, এই পর্যন্ত আমরা টেলোফেজ দেখাবো। ঠিক আছে, এই এট দ্য এন্ড অফ দ্য টেলোফেজ কি হয়? সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে এইটা একটা তোমার সেলে পরিণত হয়, এটা একটা সেলে পরিণত হয়। তখন দেখতে কেমন হয়? তখন দেখতে হয় হচ্ছে এইটা তার মাঝখানে চলে আসে, আরেকটা হচ্ছে এরকম এই নিউক্লিয়াসটা তখন হচ্ছে মাঝখানে চলে আসে। তো আমরা নরমালি টেলোফেজ এই পর্যন্ত থাকতে বলি, যে আমরা দেখাবো, এটাও তখন সেখানে দেখানোর দরকার নেই তোমাদের। আমরা দেখাবো হচ্ছে তোমার এই কন্ডিশনটা, যে তোমার দুই পাশে ক্রোমোজোম চলে গেছে, ক্রোমোজোম গুলো একেবারে কি তোমার খুব ফাইন থ্রেড কন্ডিশনে আছে, এবং চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেনটা ব্রোকেন লাইনে দেখাই দিব। এই ক্ষেত্রে তোমার নিউক্লিয়াসটাও তৈরি হওয়া শুরু করে, বাট নট নেসেসারি যে তোমার দেখাইতে হবে নিউক্লিয়াসটা, এটা জরুরি না। তুমি যদি খুব ছোট্ট করে নিউক্লিয়াসটা দেখাতে চাও দেখাইতে পারো, বাট উই সাজেস্ট যে আসলে নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি হওয়া মাত্র শুরু হয়, তো তোমার না দেখালেও হবে আর কি এই জায়গায়। ঠিক আছে, নিউক্লিয়াসটা, তো নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাও, দ্যাটস এনাফ। যে আমরা দেখাবো নিউক্লিয়ার মেমব্রেনটা ব্রোকেন লাইনে আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা টেলোফেজ। ওকে, এখন বলো আর কোন কোশ্চেন আছে? বুঝতে পারছো তো ড্রয়িংটা কিভাবে করতে হবে? আর সুতরাং বেসিক জিনিস খেয়াল রাখো, আমরা কখনোই এখানে ইয়াগুলোকে, সেলগুলোকে আমরা রেক্ট্যাঙ্গেল দিব, মাইটোসিসে অলওয়েজ রেক্ট্যাঙ্গুলার সেল দিব, মিওসিসে অলওয়েজ রাউন্ড ইয়াটা দিব, সেলটা দিব। এই মাইটোসিসে যে আমরা রেক্ট্যাঙ্গুলার সেল দিব, সেটা অলওয়েজ আবার খেয়াল রাখতে হবে কোনায় যেন অবশ্যই তোমার কি থাকে, এরকম ইয়া থাকে, রাউন্ড থাকে, এটা এনশিওর করব আমরা। ঠিক আছে, আমরা মাইটোসিসে আঁকার সময় এনশিওর করব যখন নিউক্লিয়াসটা আর্লি প্রোফেজ এবং মিড প্রোফেজে থাকবে, নিউক্লিয়াসটা যেন অবশ্যই কোনো একটা ক্রোমোজোমের সাথে অ্যাটাচ থাকে, এটা আমরা এনশিওর করব। আমরা এনশিওর করব ক্রোমোজোম আর্লি প্রোফেজ থেকে যত লেট প্রোফেজের দিকে যাবে, তত সেটা থিকনেস বাড়তে থাকবে এবং শর্ট হতে থাকবে, ঠিক হবে, শর্ট হবে। এই বেসিক জিনিসগুলো খেয়াল রাখতে হবে তোমার। ঠিক আছে, যে ক্রোমোজোম আর্লি প্রোফেজ থেকে যত লেট প্রোফেজের দিকে থাকবে, তত ঠিক হবে, শর্ট হবে। নিউক্লিয়ার মেমব্রেনটা তত কি হবে, পাতলা হতে হতে ডিজেনারেট করবে। নিউক্লিয়াসটা বড় হতে হতে এক সময় গিয়ে কি হবে তোমার, তোমরা মিউট করে নাও, কারো ওখান থেকে শব্দ হচ্ছে।
কেউ কি কোশ্চেন করতেছো কোনো? হলে তোমার চ্যাটে দিতে পারো, কারণ তোমার ইয়া শোনা যাচ্ছে না। তাহলে আমরা যেটা বললাম, আর্লি প্রোফেজ থেকে যত অগ্রগামী হবো আমরা, যত অ্যাডভান্স হবো, তত ক্রোমোজোম ঠিক হবে, শর্ট হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা তত পাতলা হতে থাকবে, লেট প্রোফেজে হারিয়ে যাবে। তারপরে নিউক্লিয়াসটা আর্লি প্রোফেজে যত বড় হবে, মিড প্রোফেজে তার চেয়ে ছোট হবে, লেট প্রোফেজে তোমার ডিজেনারেট করবে। ঠিক আছে, এ হচ্ছে তোমার প্রোফেজ। আবার যখন অ্যানাফেজ থেকে টেলোফেজের দিকে যাবে, ক্রোমোজোম গুলো আবার থিন হতে থাকবে, কারণটা কি ডিসপাইলেশন হচ্ছে। তারপর ক্রোমোজোমে একবার টেলোফেজের এসে আমরা, এবং আরেকটা হচ্ছে আমরা পজিশনটা খেয়াল রাখবো, আরেকটা হচ্ছে শেষের দিকে এসে দেখাবো যে তোমার টেলোফেজের এখানে ব্রোকেন লাইনের মাধ্যমে দেখাবো যে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হচ্ছে। ওকে, আমার পার্ট শেষ। এখন বলো তোমাদের ছবি আঁকা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা কি কলম বা পেন্সিল যে কোনো কিছু ইউজ করতে পারবো? তোমরা অবশ্যই বেটার হচ্ছে এখানে কলম পেন্সিল ইউজ করো। তোমরা কি কেউ মিছিলে আছো নাকি? হ্যাঁ, মিছিলও করতেছো, ক্লাসও করতেছো? আচ্ছা, তোমরা ইয়া কর, পেন্সিল দিয়ে আঁকবা, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। আর আরেকটা একজন কোশ্চেন করছে ক্রোমোজোমের টাইপ উল্লেখ করে দিবে নাকি, যেমন মেটাফেজ আঁকা, মেটাসেন্ট্রিক, রাইট। এটা তোমার আমরা কোশ্চেনের সময় বলে দিব আঁকার সময়, যে যখন সেকশন দেওয়া হবে টুয়াইস n = 6, তাহলে কি হবে, 6টা ক্রোমোজোম টুয়াইস n = 4, এরকম এই যে বলে দিব, ওই জায়গায় আমরা বলে দিব যে একটা মেটাসেন্ট্রিক, একটা সাব মেটাসেন্ট্রিক, বা এইরকম আমরা বলে দিব আর কি তোমার। ঠিক আছে, ওইটা আমাদেরকে বলা থাকবে যে মানে তাহলে এই ইনস্ট্রাকশনে যাবে নাম্বার অফ ক্রোমোজোম, একই সাথে কোন টাইপের মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক কোন ধরনের থাকবে সেটা আমরা সেখানে উল্লেখ করে দেব। আর ইয়া থাকলে বলো, কোশ্চেন থাকলে। স্যার মাইটোসিসের এক ধরনের, মাইটোসিসের কথা বলতেছিল সে, বলো, তারপর পরে জন বলো। আচ্ছা স্যার মাইটোসিসে যদি স্টেজগুলো লিখতে বলে তখন কি প্রোফেজের যে সাব স্টেজগুলো আছে সেগুলো দিব, মানে প্রোফেসর অ্যানাফেজের যে সাব স্টেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো ভাগ করা হয়েছে, অবশ্যই এইভাবে তোমাকে আলাদা আলাদা করে দিতে হবে। আরেকজনকে কোশ্চেন করতে চাও, বলো। স্যার এক্সামে ওই যে আপনি যে বললেন না যে টয়েস n = 6, এটা আবার টাইপও দিবে, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। তো একটা টাইপে উল্লেখ করে দিতে পারে না, একসাথে 2-3টাও দিতে পারে? 2-3টা থাকতে পারে, নরমালি 2-3টাই দেয়, কারণ তোমার যদি উল্লেখ না করি তাহলে ইউ ক্যান, তুমি যে কোনো থাকতে পারো। আমরা বলে দেই যে 6টা ক্রোমোজোম যদি আঁকো বা 4টা আঁকো, মিনিমাম একটা যেন সাব মেটাসেন্ট্রিক হয়, একটা যেন মেটাসেন্ট্রিক হয়, কারণ অধিকাংশ মেটাসেন্ট্রিক একটা সুবিধা, ঠিক না, ইকুয়ালি আঁকার সুবিধা আর কি। তা আমরা হয়তো বলে দেই যে একটা টেলোসেন্ট্রিক বা একটা সাব মেটাসেন্ট্রিক, একটা অ্যাক্রোসেন্ট্রিক, এরকম একটা মিনিমাম একটা যেন থাকে, এটা বলে দেওয়া হয়। ঠিক আছে, তখন ওই যে আর্মের লেন্থের উপর ভিত্তি করে তোমাদেরকে এটা বোঝাতে হবে যে না এটা ইয়া আছে। জি স্যার। ওকে, আর কোন কোশ্চেন করো। স্যার মিওসিসের ক্ষেত্রে সেলগুলো রাউন্ড কেন দেখানো হয়, এটার কোনো আলাদা কারণ আছে কি? তোমার রিপ্রোডাক্টিভ সেলগুলো ইন জেনারেলি টু রাউন্ড। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ যে সেলগুলো, গ্যামেটগুলো, রিপ্রোডাক্ট গ্যামেট তো না, গ্যামেট তো পরবর্তীতে রিপ্রোডাকশনের দিকে যে সেলগুলো তোমার ইনভলভ থাকে, সেই সেলগুলো এমনিতেই টু রাউন্ড। তোমরা ইয়েতেও যদি দেখো, তোমরা প্ল্যান্টের ক্ষেত্রেও দেখো, তোমাদের ছবি টবি আঁকানো আছে, পড়ানো হয়েছিল মনে হয় তোমার ইয়াতে ক্রপবোটানিতে, এমব্রায়োলজি, সেলগুলো কিন্তু রিপ্রোডাক্টিভ সেলগুলো একটু অলওয়েজ রাউন্ড হয়, এবং আমরা এটা ইয়েতেও দেখাই যে এটা রাউন্ড দিয়ে আমরা এটা বোঝাই আর কি। আর তোমার এই মেরিস্টেমেটিক সেলগুলো যেখান থেকে তোমার মাইটোসিস হয়, এগুলো নিয়ারলি রেক্ট্যাঙ্গুলার, এমন না যে শার্প এন্ডের রেক্ট্যাঙ্গুলার, একেবারে রেগুলার রেক্ট্যাঙ্গুল এরকম না, বাট নিয়ারলি তারা হচ্ছে লুকস লাইক দে রেক্ট্যাঙ্গুল, রাউন্ড শার্প গুলো। মানে তোমরা যখন মাইটোসিসের, মিয়োসিসের তোমরা যখন ক্লাস করবা তোমরা, ঠিক আছে, তখন কিন্তু দেখবা যে মিয়োসিসের গুলো কিন্তু নিয়ারলি রেক্ট্যাঙ্গুলই দেখা যাচ্ছে, সরি মাইটোসিসের গুলো, ঠিক আছে। এবং আমি তোমাদের যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু অরিজিনাল ছবি দিয়ে, স্লাইডের নিচে যে ছবিগুলো, এগুলো কিছু ছবি কিন্তু তোমাদেরকে দেখাইছি আমি ক্লাসের সময়। ওখানে কিন্তু তোমার খেয়াল, ওই লেকচার যদি তোমাদের না দিয়ে থাকলে দিয়ে দিব আমি, ওখানে বা রেকর্ড তো তোমাদেরকে দেওয়া হয়েছে মনে হয়, দেখো মাইটোসিসের ক্ষেত্রে মাইটোসিস সেলগুলোতে হয় মেরিস্টেমেটিক সেলগুলো, এগুলো তুলনামূলক রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তো এটা আমরা মেইনটেইন করব এই ছবি আঁকাতে।
স্যার আমরা ফিগারগুলো তো পেন্সিল দিয়ে আঁকবো তাই না? অবশ্যই পেন্সিল দিয়ে। আর মিওসিসের ক্ষেত্রে কালার দুই কালার ইউজ করবে আর কি বোঝানোর জন্য, ফিমেল অরিজিন আর ফিমেল আর মেল যে ফাদার আর মাদার ক্রোমোজোম অরিজিন বোঝাতে, ঠিক আছে? কারণ ওখানে যেহেতু তোমার ক্রসিং ওভার এগুলো দেখাতে হবে, মিওসিসের ক্ষেত্রে কালার পেন্সিল ইউজ করবা দুইটা কালার, আর মাইটোসিসের ক্ষেত্রে ইউ ক্যান জাস্ট ইউজ পেন্সিল, ঠিক আছে? ইউ আর কনফিডেন্ট, তাহলে কলম দিয়ে আঁকো, সমস্যা নেই। আমরা দেখতে চাই একটা সুন্দর ছবি, কিন্তু তুমি যদি খুব কনফিডেন্ট থাকো একটা সিঙ্গেল ইয়াতে এই ফটো এঁকে ফেলতে পারো ভালো, তাহলে তো সুন্দর। কিন্তু যদি দেখা যায় না তোমাকে ইরেজার ইউজ করতে হচ্ছে, তুমি কলম দিয়ে ইরেজার ইয়া করা মুশকিল, সেক্ষেত্রে পেন্সিল দিয়ে আঁকা ভালো। আর তোমার এগুলোর জায়গায় এইচবি ইউজ করবে না কখনোই ছবি আঁকার ক্ষেত্রে, নেভার। 2B 3B, হ্যাঁ 2B বা 3B ইউজ করবা। 3B ইউজ করলে সুন্দর হয় ছবি খুব, কিন্তু কেউ কেউ আছে ইরেজার এত বেশি ইউজ করো মেসি করে ফেলো, এবং আগে কারো হাতের আঁকার অভ্যাস থাকে যে হাতটা তোমার খাতায় বারবার লাগে, তো এদের ক্ষেত্রে তোমার মেসি হয়ে যায়, গ্রাফাইট ছড়িয়ে যায় আর কি তোমার। সুতরাং 2B বা 3B ইউজ করো। 4B ইউজ করলে তো খুবই সুন্দর হয়, 4B তে তোমার খাতা নষ্ট হয়ে যায়, 4B দরকার নেই, বাট 2B 3B ইউজ করো, ঠিক আছে? স্যার কালার red পেন color নাকি তো কালার এই- পেন্সিল ইউজ করব? কালার পেন তোমরা মাইসিসের ক্ষেত্রে তোমরা রেড কালারটা আমরা অলওয়েজ একটু আমরা ইয়া করি, মানে মানা করি, কারণ রেড কালারটা ইউজ করা হয় এক্সামিন করার ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তো তোমরা সেখানে পিঙ্ক ইউজ করতে পারো, এখন তো জেল পেন আসছে না, সুন্দর পিঙ্ক পাওয়া যায়, বা তোমরা ইউজ করতে পারো ব্লু, তারপরে তোমার হচ্ছে পিঙ্ক, ব্রাউন, তারপরে তোমার হচ্ছে এই যে কি বলে সবুজ, ঠিক আছে? এই কালার গুলো ইউজ করতে পারো, লাল বাদে অন্য কালার ইউজ করো। আবার এরকম কালার ইউজ করো না যে দুটো কন্ট্রাস্টিং না, যেমন নীল এবং কালো, এই দুইটা কিন্তু কন্ট্রাস্টিং না, ঠিক না? এই দুইটা কিন্তু আলাদা ভাবে দুটো থাকলে বোঝা যাবে না, কারণ দুইটা কাছাকাছি কালার। এবং তোমাদের এক্সামিনার, আমি কালার ব্লাইন্ড না, বা তোমাদের যারা খাতা দেখবে এরা কেউ যদি কালার ব্লাইন্ড হয়, সে কিন্তু কালো আর নীলের মধ্যে পার্থক্য করতে পারবে না, একই রকম দেখাবে কিন্তু। সুতরাং এটা অলওয়েজ কিন্তু সাজেস্ট করা হয় যে তুমি কন্ট্রাস্টিং কালার ইউজ করো, যেন দুটো বোঝা যায়। যেমন লালের সাথে সবুজ, ঠিক আছে, কন্ট্রাস্টিং। এটা কিছুটা হলো যে কালার ব্লাইন্ড সে কিন্তু বুঝতে পারবে যে ইয়ার ডেপনেস বুঝে যাবে, একটা লাইট দেখা যাবে, একটা ইয়া দেখা যাবে, ডার্ক দেখা যাবে তোমার, ঠিক আছে? সুতরাং ওই লালটা তো আসতেছে না, পিঙ্ক আসতেছে, পিঙ্কের সাথে সবুজ বা নীল দাও, ঠিক আছে? তো এরকম কন্ট্রাস্টিং কালার ইউজ করো। কিছু স্যার মেটাফেজ অ্যারেস্টটা কি? আচ্ছা, মেটাফেজের বলো। স্যার মেটাফেজ অ্যারেস্ট এটা কি? এইটা পড়ানাই, এখনো পড়ানো হয়েছে? পড়াবে, এটা সামনে তোমার ওই ইয়াতে পড়াবে। তোমাদের ইফেক্ট অফ ফিজিক্যাল কেমিক্যাল এজেন্ট এগুলো কি পড়ানো হয়েছে? এফেক্ট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্ট পড়ানো হয়েছে নাকি? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, ওখানে পড়াবে এটা, ওখানে মেটাফেজ অ্যারেস্ট আছে। সিম্পল ধরে নাও, একটা কমনলি বলে দেই, মেটাফেজ অ্যারেস্ট মানে হচ্ছে মেটাফেজ স্টেজটাকে হচ্ছে ইয়া করে ফেলা, ফিক্স করে ফেলা। অ্যারেস্ট মানে কি? গ্রেফতার করা। তো মেটাফেজ স্টেজটাকে গ্রেফতার করা হয়, তাকে মানে ওইটা ওইখানে সেটাকে মেটাফেজ স্টেজে স্টেবল করে দেওয়া হয়, ফিক্স করে দেওয়া হয়, আর সেল ডিভিশন এটা অ্যানাফেজের দিকে যায় না আর কি, এটা ঠিক আছে? এটা মেটাফেজ অ্যারেস্ট, এটা প্রসেস আছে, সেটা তোমাদের পড়ানো হবে ক্লাস। আর কে ছিল? আর কে কোশ্চেন করতেছিল? স্যার আমরা স্যার শুধু ক্রোমোজোম গুলাই কি কালার পেন দিয়ে দেখাবো নাকি অন্য অংশটাও দেখাবো? আর কি আছে দেখানো? সেল ওয়াল অলওয়েজ কালো বেটার, নিউক্লিয়ার মেমব্রেন কালো বেটার, নিউক্লিওলাসটা কালো বেটার, ঠিক আছে? ওগুলো তো আমি পেন্সিল ইউজ করতে চাই। হ্যাঁ পেন্সিল অলওয়েজ পেন্সিল ইউজ করো বেটার। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু কোনো কালার লাগতেছে না, মাইটোসিস ইজ মাইটোসিস, সব এক, ঠিক আছে? তুমি শুধু কালার ইউজ করবে কিসে? মিওসিসের ক্ষেত্রে। এটা আজকে আমি যে দেখাচ্ছি এগুলো কিন্তু কালার ইউজের কোনো দরকার নাই, জাস্ট কালো দিয়ে আঁকবা, পেন্সিল একটা ইয়ে দিয়ে আঁকবা। কিন্তু যখনই তুমি মিওসিস আঁকতে যাও, ওখানে যেহেতু তোমার ক্রসিং ওভার দেখাতে হয়, প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোজোম অরিজিন ইয়া দেখাতে হয়, এবং তারা যে সেগ্রিগেশন হয়ে অন্য ইয়াতে চলে যাচ্ছে আর কি, ডিজাংশন হয়ে আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে, দুই পোলে চলে যাচ্ছে, এগুলো দেখাতে হবে। তো সেখানে মিওসিসের ক্ষেত্রে কালার ইউজ করবা, ঠিক আছে? এই আর কোন কোশ্চেন আছে কিনা বলো, শেষ করবো আমরা। ওকে, থ্যাংক ইউ। আমার আর কোশ্চেন নেই তোমাদের অনেক ধন্যবাদ। আমি এটার রেকর্ডিং দিয়ে দিব, আর তোমাদের কাছে মনে নোট এখন দেইনি, মনে নেই, নোটটা দিয়ে দিব আর পিডিএফ করে, ওটা আমি দিয়ে দিব। সবাই ভালো থাকো, হ্যাঁ। আর এরপরও যদি ক্লাস কেন্দ্রিক কোনো সমস্যা থাকে তোমাদের,
মাইটোসিসের ক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করো, তোমাদেরকে আমি একটা বুদ্ধি দেই, তুমি মাইটোসিস ঠিক মতো বুঝছো কিনা, ছবিটা ঠিক মতো আঁকতে পারতেছো কিনা, এইটা ঠিক করার জন্য 2n = 4 বা 2n = 6 এ তোমরা প্রতিটা মাইটোসিসের সব ছবি এঁকে ফেলো, ছবি এঁকে এটা ছবি তুলে আমাকে তোমাদের আইডি বা উল্লেখ করে আমাকে পাঠিয়ে দিও। যদি তুমি মনে করো ছবি ঠিক থাকলে আমি বলে দিব কোথায় কোথায় ঠিক আছে ভুল আছে, আমি বলে দিব, ঠিক আছে?